2024 সালের 5 আগস্ট এদিন পুরো দেশটাই যেন কার্যত আইসিইউতে ঢুকছিল। চারদিকে ছিল লাশের গন্ধে ভরা, স্বৈরাচার পালিয়েছে, পুলিশ পালিয়েছে, বিচারালয় স্তব্ধ। এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে বাংলাদেশের হাল ধরেছিল 85 বছরের বিশ্বজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কোনো রাজনীতিবিদ নন, ক্ষমতার কোনো লোভ তার ছিল না। তবুও আন্তর্জাতিক সম্মান আর আরাম আয়েশ তুচ্ছ করে তিনি এসেছিলেন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে। চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আরো আশা করি আপনি, অর্থাৎ তারেক রহমানের উদ্দেশ্যে, আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো, খেয়াল করবেন, আমি আরো আশা করি আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করে করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। এই যে লাইনটা তিনি লিখছেন, ডোনাল্ড ট্রাম্প আশা করতেছেন জনাব তারেক রহমানের কাছে যে আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করবেন। দেখেন, কিছু কিছু বিষয় আছে যেটা খুবই প্রতিষ্ঠিত। সড়কে চাঁদাবাজি হয় না, এটা কোনোভাবেই বলা যাবে না। এই সড়কের চাঁদাবাজির গডফাদার ছিলেন শাহজাহান খান, এটা বিরোধী পক্ষ একাধিকবার বলতেন এবং সম্ভবত সরকারি দল এটা খুব একটা অস্বীকার করতেন না। সড়কে চাঁদাবাজি হয় বলে দুর্ঘটনা বন্ধ হয় না, সড়কে চাঁদাবাজি হয় বলে সড়ক খাতে যে বিশৃঙ্খলা, যাত্রী সেবা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ে পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দূর সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন। 5 আগস্ট এদিন পুরো দেশটাই যেন কার্যত আইসিইউতে ঢুকছিল। চারদিকে ছিল লাশের গন্ধে ভরা, স্বৈরাচার পালিয়েছে, পুলিশ পালিয়েছে, বিচারালয় স্তব্ধ। এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে বাংলাদেশের হাল ধরেছিল 85 বছরের বিশ্বজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কোনো রাজনীতিবিদ নন, ক্ষমতার কোনো লোভ তার ছিল না। তবুও আন্তর্জাতিক সম্মান আর আরাম আয়েশ তুচ্ছ করে তিনি এসেছিলেন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে। আগামীকাল নির্বাচনের মধ্য দিয়ে তার এই 18 মাসের শাসনামল শেষ হতে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে আজ সবচেয়ে বড় প্রশ্ন, এই অল্প সময়ে তিনি বাংলাদেশকে আসলে কি দিয়ে গেলেন? যিনি দেশের জন্য নিজের শেষ বয়সটা উৎসর্গ করলেন, জাতি হিসেবে আমরা কি তাকে তার প্রাপ্য সম্মান দিতে পেরেছি, নাকি অকৃতজ্ঞের মতো আমরা তাকে ব্যর্থ করার ষড়যন্ত্র করেছি? এই তো সেদিন রাজধানীর রাস্তায় অটোরিকশা চালাতে চালাতে রুবেল চাকলাদার বলছিলেন তার হতাশার কথা। শুধু রুবেলের নয়, এটি এখন কোটি মানুষের বিবেকের দংশন। 15 বছরের স্বৈর শাসনের জঞ্জাল কি 18 মাসে পরিষ্কার করা সম্ভব? শেখ হাসিনার পতনের পর যে রাষ্ট্র কাঠামো পুরোপুরি ধসে পড়েছিল, যেখানে 1400 প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা, সেই ভঙ্গুর মাটির উপর দাঁড়িয়ে ডক্টর ইউনূস শুরু করেছিলেন তার একলব্য সাধনা। তিনি তো ক্ষমতায় আসতে চাননি, কিন্তু যখন দেশের ছাত্র জনতা তার দিকে তাকিয়েছিল, শেষ ভরসা হিসেবে তিনি ফেরাতেও পারেননি। তিনি জানতেন এই পথ ফুলের নয়, এই পথ কাটার। তবু তিনি এসেছিলেন, কারণ তিনি জানতেন তিনি না আসলে এই দেশ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে প্রথমে হাত দিয়েছিলেন সেই জায়গায় যেখানে গত 1.5 দশক কেউ স্পর্শ করার সাহস করেনি। তিনি হাত দিয়েছিলেন আয়না ঘরে। বছরের পর বছর যে মানুষগুলো গুম হয়েছিল, যাদের মায়েরা জানতো না সন্তান জীবিত না মৃত, ডক্টর ইউনূস সেই অন্ধকারের দরজা খুলে দিয়েছিলেন। তিনি গঠন করেছিলেন গুম তদন্ত কমিশন। 1913টি অভিযোগ, 1569টি মামলা যাচাই বাছাই এবং 287 জন নিখোঁজ মানুষকে চিহ্নিত করার মতো দুঃসাহসী কাজ তার হাত ধরে হয়েছে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মোবাশ্শার হাসান, যাকে 44 দিন গুম করে রাখা হয়েছিল, তিনি ডক্টর ইউনূসের এই উদ্যোগকে বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ। গত 15 বছর ধরে র্যাব, পুলিশ আর গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন, ডক্টর ইউনূস তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শেখ হাসিনার আমলের সেই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের বিচার তিনি শুরু করেছেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে। সানজিদা খান দীপ্তি, যিনি 2024 আগস্টে তার 17 বছরের আদরের সন্তান আনাসকে হারিয়েছিলেন পুলিশের গুলিতে, তিনি যখন সাবেক পুলিশ কমিশনারদের মৃত্যুদণ্ডের রায় শোনেন, তখন তার চোখে যে পানি আসে তা আনন্দের নয়, তার ন্যায় বিচার পাওয়ার স্বস্তির। দীপ্তি বলেছিলেন, অন্ধের দেশে আয়নার কোনো মূল্য নেই, কিন্তু ডক্টর ইউনূস আমাদের সেই আয়না দেখিয়েছেন। কিন্তু ডক্টর ইউনূসের লড়াই শুধু দেশের ভেতরে ছিল না, তার আসল লড়াই ছিল দেশের মেরুদণ্ড সোজা করার লড়াই। গত 15 বছরে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল নতজানু। দিল্লির আধিপত্যবাদের যে অদৃশ্য চাদর বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, ডক্টর ইউনূস একাই সেই চাদর ছিঁড়ে ফেলেছিলেন। তিনি ভারতকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশ আর কারো দাবার গুটি নয়, বাংলাদেশ এখন সমমর্যাদার রাষ্ট্র। এই স্বাধীন পররাষ্ট্রনীতি
প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে কি পরিমাণ আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয়েছে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। একদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করা, অন্যদিকে দেশের ভেতরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী সুবিধাভোগী গোষ্ঠীর চক্রান্ত, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি ছিলেন এক নিঃসঙ্গ শেরপা। যখন পোশাক শিল্প ধসে পড়ার উপক্রম হয়েছিল তখন এই নোবেলজয়ী মানুষটি তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছিলেন। তিনি ভিক্ষার ঝুলি নিয়ে ছোটেননি, তিনি সম্মানের সাথে বিনিয়োগ চেয়েছেন। নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদের মতো ছাত্র নেতারা স্বীকার করেছেন সেই ক্রান্তিলগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশকে রক্ষা করার মতো গ্রহণযোগ্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। কিন্তু ট্র্যাজেডি হলো আমরা জাতি হিসেবে তাকে চিনতে ভুল করেছি। দেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং অন্যান্যরা তার সংস্কারের এই মহাযজ্ঞকে খুব একটা ভালো চোখে দেখেনি। তাদের লক্ষ্য ছিল শুধুই ক্ষমতা, শুধুই নির্বাচন। ডক্টর ইউনূস যখন পুলিশ, বিচার বিভাগ আর সংবিধান সংস্কারের মাধ্যমে স্বৈরতন্ত্রের পথ চিরতরে বন্ধ করতে চেয়েছিলেন তখন রাজনীতিকরা প্রশ্ন তুলেছেন নির্বাচন কবে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের মতো নেতারা স্বীকার করেছেন ইউনূস দেশ স্থিতিশীল করেছেন, কিন্তু তারা বারবার মনে করিয়ে দিয়েছেন এটা অনির্বাচিত সরকার। এই যে রাজনৈতিক অসহযোগিতা, তার সাথে যুক্ত হয়েছিল প্রশাসনের ভেতরের ডিপ স্টেট। শেখ হাসিনার রেখে যাওয়া আমলারা প্রতিটি পদে পদে ডক্টর ইউনূসকে বাধা দিয়েছে। তিনি ফাইল সই করেন কিন্তু আদেশ বাস্তবায়ন হয় না। এর সাথে যুক্ত হয়েছিল সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। রুবেল চাকলাদারের মতো মানুষেরা চেয়েছিলেন ম্যাজিক। তারা চেয়েছিলেন আজ ডক্টর ইউনূস আসবেন, কালই বাজারে সবকিছুর দাম কমে যাবে। কিন্তু অর্থনীতি তো কোনো জাদুর কাঠি নয়। যে অর্থনীতিকে গত 15 বছর ধরে উই পোকায় খেয়েছিল তাকে সারিয়ে তুলতে যে সময় প্রয়োজন ছিল সেই সময়টুকু আমরা তাকে দেইনি। উল্টো সচিবালয় ঘেরাও, রাস্তা অবরোধ আর অযৌক্তিক দাবি নিয়ে আমরা তাকে শ্বাসকষ্টে ফেলে দিয়েছিলাম। এত কিছুর পরেও কি ডক্টর ইউনূস ব্যর্থ, নাকি আমরা জাতি হিসেবে ব্যর্থ তাকে ধারণ করতে? তিনি তো ক্ষমতা কুক্ষিগত করতে চাননি, তিনি তো চেয়েছিলেন একটা সিস্টেম দাঁড় করাতে। তিনি চেয়েছিলেন আমাদের সন্তানদের জন্য এমন এক দেশ রেখে যেতে যেখানে আর কোনোদিন কোনো মায়ের বুক খালি হবে না। তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের সাথে আপোষ না করেও রাষ্ট্র চালানো যায়। তিনি যখন ক্ষমতা ছেড়ে চলে যাবেন তখন হয়তো অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, যারা ক্ষমতা দখল করতে মরিয়া। কিন্তু যেদিন আবার কোনো স্বৈরাচার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে, যেদিন আবার বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে, সেদিন এই বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে খুঁজবে। ডক্টর ইউনূস আমাদের জন্য ছিলেন অন্ধকারের মধ্যে এক টুকরো জ্বলন্ত মশাল। তিনি হয়তো তার ব্যক্তিগত জীবনে, তার গবেষণাগারে বা বিশ্বমঞ্চে ফিরে যাবেন, কিন্তু তিনি গত 18 মাসে বাংলাদেশের ডিএনএতে যে পরিবর্তনের বীজ বুনে দিয়ে গেলেন তা কোনোদিন মুছে ফেলা যাবে না। তিনি প্রমাণ করে গেলেন শাসকের চেয়ে সেবক হওয়া অনেক বেশি সম্মানের। আগামী দিনের ইতিহাস যখন লেখা হবে তখন 2024-এর এই অধ্যায়ে ডক্টর ইউনূসের নাম কোনো সাধারণ শাসক হিসেবে লেখা থাকবে না, লেখা থাকবে একজন ত্রাণকর্তা হিসেবে, যিনি ঝড়ের রাতে হাল ছেড়ে পালাননি, যিনি নিজের সম্মান, বয়স এবং স্বাস্থ্য তুচ্ছ করে এই অকৃতজ্ঞ জাতির জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। এই ডক্টর ইউনূসকে বাংলাদেশ মনে রাখবে শ্রদ্ধায়, ভালোবাসায় এবং অনন্ত আক্ষেপে। কারণ হীরা চিনতে ভুল করা জহুরির সংখ্যায় এই দেশে বেশি। ডক্টর ইউনূস ছিলেন, আছেন এবং থাকবেন এদেশের মানুষের হৃদয়ে ঠিক মাঝখানে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠাবেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। এটা স্বাভাবিক বিষয়, এটা আনন্দের এবং খুশিরও বিষয় বটে। আমাদের নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইটা তো আরও খুশির খবর হওয়া উচিত, এটা কিন্তু আরও আনন্দের বিষয় আছে। ওয়াশিংটন কর্তৃক যদি চিঠি পাঠানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর, মানে এটা ছোটোখাটো কোনো বিষয় না, অনেক বড় একটা বিষয়। কিন্তু সেই চিঠিটা যখন আমি পড়লাম পরিপূর্ণ, সেই চিঠিটা পড়ার পরে আমার মনের মধ্যে যে প্রশ্নটা, যে সন্দেহর উদয় হলো যে এইটা কি নিতান্তই শুভেচ্ছা বার্তা নাকি হুঁশিয়ারি বার্তা? এটা কি কোনো কঠোর বার্তা যে আপনাকে এটা করতেই হবে, এটা করেন, বাধ্য করা, বা সেরকম ইঙ্গিতপূর্ণ কোনো বার্তা? আমি আপনাদেরকে সেই চিঠিটা পরিপূর্ণ পড়ে শোনাবো, আলোচনা করব। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি যুক্ত অনুযায়ী এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে এটা কি শুধুমাত্র শুভেচ্ছা বার্তা নাকি এটার মধ্যে হুঁশিয়ারিমূলক কিছু আছে। দেখেন, আপনারা যদি চান পত্রিকার ভাষায় চিঠিটা আপনারাও পড়ে নিতে পারেন। আমি শিরোনামটা আপনাদেরকে বলে দিই। প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প। এটা হচ্ছে শিরোনাম। অথবা আপনারা যদি লিখে এরকমভাবেও লিখতে পারেন যে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে দেখবেন অনেক নিউজ চলে আসবে, যে কোনো একটা পত্রিকা থেকে আপনারা পড়ে নিতে পারেন। আমি আপনাদেরকে পড়ে শোনাই। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এ চিঠি পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন।
তারেক রহমানের উদ্দেশ্যে চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয়, যেটা ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী সার্বভৌমত্ব দেশগুলোর সমৃদ্ধি লাভ করতে পারে। আপনার মেয়াদ শুরুর এই সময় আমি আশা করি, অর্থাৎ জনাব তারেক রহমানকে বলতেছেন, আপনার মেয়াদ শুরুর সময়ে আমি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আশা করে আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন, অর্থাৎ তারেক রহমান ট্রাম্পকে সাহায্য করবেন, এটা আশাবাদ ব্যক্ত করতেছেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবে। সুন্দর কথা, ভালো কথাই বলছেন। দেখেন তারপরে কি বলছেন, চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আরও আশা করি আপনি, অর্থাৎ তারেক রহমানের উদ্দেশ্যে, আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো খেয়াল করবেন, আমি আরও আশা করি আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। এই যে লাইনটা তিনি লিখছেন, ডোনাল্ড ট্রাম্প আশা করতেছেন জনাব তারেক রহমানের কাছে যে আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করবেন। তার মানে কি, বিগত সরকার যে প্রতিরক্ষা চুক্তি করে গেছেন, যেগুলো এখনও প্রকাশ না, সেই চুক্তির কথা তিনি বলছেন। এবং শেষে যে তিনি বলছেন আপনার সামরিক, অর্থাৎ বাংলাদেশের সামরিক বাহিনীকে আমেরিকান তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। তার মানে আমাদের সামরিক বাহিনী কি আমেরিকার সামরিক সরঞ্জাম ব্যবহার করতে বাধ্য হবে? দেখেন, কিছু কিছু বিষয় আছে যেটা খুবই প্রতিষ্ঠিত। সড়কে চাঁদাবাজি হয় না, এটা কোনোভাবেই বলা যাবে না। এই সড়কের চাঁদাবাজির গডফাদার ছিলেন শাহজাহান খান, এটা বিরোধী পক্ষ একাধিকবার বলতেন এবং সম্ভবত সরকারি দল এটা খুব একটা অস্বীকার করতেন না। সড়কে চাঁদাবাজি হয় বলে দুর্ঘটনা বন্ধ হয় না, সড়কে চাঁদাবাজি হয় বলে সড়ক খাতে যে বিশৃঙ্খলা, যাত্রী সেবা, সেগুলো কোনোভাবে বন্ধ হয় না। তো আজকে শেখ রবিউল আলম, তিনি নতুন সড়ক পরিবহন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, রেল আছে, নৌ পরিবহন আছে, তিনি বলছেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। কি বলছেন? কথাটা হলো এই যে তিনি মনে করেন, মানে তার যুক্তিটা হচ্ছে এই, তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলছে, জোর করে আদায় করছে না, এই জন্য চাঁদা বলা যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। এখন এই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। শেখ রবিউল আলম কি বলছেন, যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এটা করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে করে, অর্থাৎ টাকা তোলে, যেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে এমন মালিকদের বা দলের প্রভাব থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে, কিন্তু এই চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তবে সমঝোতার ভিত্তিতে চাঁদাটা বাড়তি কিনা তা সরকার খতিয়ে দেখবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। আসলে ঘুরে ফিরে তিনি একটা, মানে এটার পক্ষে একটা বয়ান দিলেন আর কি। তো তাসনিম জারা, মানে এনসিপির সাবেক নেত্রী এবং খুবই আলোচিত একজন, তিনি এটার ব্যাপারে একটা পোস্ট দিয়েছেন। আমি বলে রাখি, তার পোস্টটা এত বেশি জনপ্রিয়, 6 ঘন্টা আগে আমি দেখছি যে লাইক পড়েছে 1,29,000, কমেন্ট পড়েছে প্রায় 6,500, আর এটি শেয়ার হয়েছে 7,000-এর উপরে। তাহলে বোঝেন তিনি কি বলছেন। তিনি বলছেন সড়কের চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য এবং প্রশ্ন রয়েছে। মন্ত্রী যেটিকে সমঝোতা বলছেন তা বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেওয়া একটা পদ্ধতি। কোনো চালক যদি নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান, তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতেই হয়। একে সমঝোতার মোড়ক দেওয়া মানে হলো একটা অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া। তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আবার জুলকারনাইন সাহেব। তিনি বলছেন তেঁতুলিয়া থেকে পণ্য আসবে ঢাকায়, আর রাস্তায় সেই পণ্য বোঝাই ট্রাককে যদি 5টি স্থানে সমঝোতার ভিত্তিতে 500 টাকা দিতে হয়, তাহলে ভোক্তার কাছে যে পণ্য পৌঁছাবে সেটার জন্য অতিরিক্ত তাকে খরচ করতে হবে।
এই অতিরিক্ত টাকাটা কি আপনি সমঝোতার ভিত্তিতে ভোক্তাকে প্রদান করেন? খুব যৌক্তিক প্রশ্ন। রবিউল সাহেব 48 ঘন্টাও কিন্তু হয় নাই যে চেয়ারে বসছেন, 48 ঘন্টাও হয়নি যে চেয়ারে বসছেন। এসব রাবিশ টাইপ কথাবার্তা এবং কাণ্ড কারখানা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, এক ধরনের পরামর্শ বলা যায়, বা চরম বিরক্তি প্রকাশ করলেন জুলকারনাইন সাহেব, প্রবাসী সাংবাদিক। তার এই পোস্টের উপরে লাইক পড়েছে 78,000-এর বেশি এবং মন্তব্য কমেন্টস হয়েছে প্রায় 10,000, শেয়ার হয়েছে 7,000-এর উপরে। তার দর্শক বুঝতে পারছেন যে এটা ভালোভাবে নেয়নি। আসলে এটা অনেকেই বলছেন যে শেখ রবিউল আলম 3টা মন্ত্রণালয় পেয়ে গেল, মানে বিএনপির তো প্রথমবার এমপি, তিনি এমপি, ফুল মিনিস্টার, 3টা মন্ত্রণালয়, তারপরে যদি আবার এই যে 48 ঘন্টা পার না হইতে এই সড়কে চাঁদাবাজির পক্ষে যদি এইভাবে একটা তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।